নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। ওয়ানএক্স ব্যাট প্রেজেন্টস স্টেডিয়াম বুলেটিনে সকলকে জানাই স্বাগত। আজ ভারত বাংলাদেশের যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে একেবারে বৃষ্টি থাবা বসিয়ে দিয়েছে এবং বৃষ্টির কারণে সম্পূর্ণভাবেই পণ্ড হয়েছে ভারত বাংলাদেশ ম্যাচ। এবং ঠিক সেই বিষয়ে যেমন আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে আজ আলোচনা হবে, তার পাশাপাশি আমাদের নজর থাকবে ফুটবলের দিকেও। এবং এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, তোমাকে স্বাগত জানাই আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে। জয়জ্যোতি, একেবারে আমরা যে খেলাটি আজকে দেখলাম, মানে বোধা কথা যেটা বলতেই হবে যে কানপুরের এই ম্যাচে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিন্তু ভারত বাংলাদেশের কোনো ক্রিকেটারই মাঠেই নামতে পারলেন না। সেক্ষেত্রে এটা কতটা হতাশাজনক বোঝাই যাচ্ছে। আগামী দিনে কি খেলতে পারবে ভারত বাংলাদেশ, কি মনে হচ্ছে? দেখো স্বর্ণালী, এই ম্যাচ শুরুর আগে মানে গতকালের আগের দিন অবধি যে পূর্বাভাস ছিল যে ভারত বাংলাদেশ এই দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম দিন 92% কিন্তু বৃষ্টির সম্ভাবনা, এবং সেটাই কিন্তু সঠিক প্রমাণিত হলো। গতকাল আমরা যদি দেখি তাহলে 35 ওভার খেলা হয়েছে, আর আজকে তো কোনো মানে একটা বলও হয়নি। তাই এটা অবশ্যই হতাশাজনক, কারণ প্লেয়াররা যায় সেখানে পারফর্ম করতে, সেখানে যদি বৃষ্টির জন্য খেলা না হয় তাহলে খুবই সেটা হতাশাজনক। আজকে এক নাগাড়ে যে বৃষ্টি হয়েছে কানপুরে তা কিন্তু নয়, মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে গ্রাউন্ডসম্যানরা যে তাড়াহুড়ো করে ঠিক মানে মাঠটাকে তৈরি করবেন, খেলার উপযোগ্য করে তুলবেন, সেটার কিন্তু সময় পায়নি। আর যার জন্য আজকের একদম স্টাম্পস ঘোষণা করে দেওয়া হয় কোনো বল না খেলিয়ে। দেখা যাক যে তৃতীয় দিন থেকে আগামীকাল এই টেস্ট ম্যাচের তৃতীয় দিনেও কিন্তু বলে রাখি 59% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আশা করা হচ্ছে যে ম্যাচ হবে, যেটা নাকি আজকে হলো মানে এক বলও খেলা হলো না, সেটার পুনরাবৃত্তি আগামীকালের কানপুরে হবে না। এবং গ্রিন পার্কে অবশ্যই কিছু টেস্ট ম্যাচ কিছু সময় অবশ্যই আমরা দেখতে পাবো, এইটুকু আশা রাখাই যায়। সোনালী, একেবারেই জয়জ্যোতি, তার পাশাপাশি আরো যে প্রশ্নটা সামনে আসছে সেটা হচ্ছে ম্যাচ যদি ড্র হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নটা কিন্তু সামনে থাকবেই যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সমীকরণটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। জয়জ্যোতি, গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই সোনালী, কারণ সেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে, আর সব ইকুয়েশন সব ওই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে ঘিরেই রয়েছে। বলে রাখি, যদি ড্র হয়, এখনো পর্যন্ত আমার আশা সেটা হচ্ছে 3 দিন খেলা হলেও হয়তো ম্যাচের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। যদি না হয়, যদি ড্র হয়ে গেল ভারত বাংলাদেশ এই সিরিজ ভারত যদি 1-0-তে যেতে, তাহলেও কিন্তু ভারত 1 নম্বর পজিশনেই থাকবে, অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে থাকবে। আরও একবার বলে দিচ্ছি যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিং রয়েছে সেখানে কিন্তু খুব একটা অদল বদল হচ্ছে না। ওদিকে কিন্তু ম্যাচ জমিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচে। আপনারা দেখুন, সেখানে কিন্তু শ্রীলঙ্কা জয়ের দোরগোড়ায়। আর কি জানি আমি, মানে যদি ভুল না হই, রেনেসা পিরিয়ড চলছে হয়তো শ্রীলঙ্কার দলে। এই শ্রীলঙ্কান টিম ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল, নিউজিল্যান্ডকেও কিন্তু হারাচ্ছে, এবং আরও একটা ম্যাচ জেতার দোরগোড়ায় এই মুহূর্তে শ্রীলঙ্কা। তাই দুরন্ত লড়াই। তবে সেক্ষেত্রেও খুব একটা যে পরিবর্তন হবে সেই টেবিলের, সেটার কিন্তু নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি দল অবশ্যই ভারত এবং অস্ট্রেলিয়া থাকছে, এইটুকু নিশ্চিতভাবেই বলা যায়। তবে ক্রিকেট সাংবাদিক হিসেবে বা ক্রিকেট অনুরাগী হিসেবে এইটুকুই চাইবো যে 3 দিনে ম্যাচটা যেন হয়, এবং ম্যাচের যদি ফলাফল আসে তাহলে অবশ্যই সেটা ক্রিকেট অনুরাগীদের জন্য অবশ্যই সেটা ভালো খবর হবে। সেক্ষেত্রে যদি আরো যে একটি প্রশ্ন সামনে আসছে, অবশ্যই যারা ম্যাচ লাভার্স রয়েছেন তাদের কাছেও কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে তৃতীয় দিনে যদি খেলা হয় সেক্ষেত্রে বাংলাদেশের অ্যাপ্রোচ কিরকম থাকবে? বাংলাদেশ, দেখো স্বর্ণালী, বাংলাদেশের কথা যদি বলতে হয় তাহলে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ 280 রানে হেরেছে, আর দ্বিতীয় টেস্ট ম্যাচে অবশ্যই একটা ক্যারেক্টার শো করতে হবে বাংলাদেশকে। আমি জানি না নাজমুল হোসেন শান্ত সেই 1992-এর ইমরান খানের মতো কোনো এক মেলবোর্নের শপিং মলে গিয়ে সেই টাইগার লাগানো টি শার্ট কিনে তাতাবেন কিনা টিমকে। তবে যেটা বলার সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটারদের ভালো কিছু করতে হবে, একটা ক্যারেক্টার শো করতে হবে। যে ভুলগুলো হয়েছে প্রথম টেস্ট চেন্নাই টেস্টে, সেটা অবশ্যই যাতে ফ্ল্যাশব্যাক না হয় কানপুর টেস্টে, সেটা অবশ্যই তারা চেষ্টা করবেন। এবং সবথেকে ভাইটাল সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাকিব আল হাসান। অলরেডি আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাত তুলে দিয়েছে যে তারা নিরাপত্তা দিতে পারবে না সাকিব আল হাসানকে। অর্থাৎ এটা ধরে নেওয়াই যায় যে মিরপুরে খেলা হচ্ছে না শেষ টেস্ট ম্যাচ সাকিব আল হাসানের। তিনি সেই নিউ ইয়র্কে ফিরে যাবেন এই টেস্ট ম্যাচের পরে। তাই বলাই যায় যে এটা কিন্তু শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাই তিনি কিন্তু ছাপ ফেলতে চাইবেন বল হাতে হোক বা ব্যাট হাতে, এবং হয়তো শেষবারের মতো
জীবনের ইনিংসটা খেলতে চাইবেন সাকিব আল হাসান। একবারই যদি সেক্ষেত্রে বাংলাদেশের অ্যাপ্রোচটা তো তোমার কাছে জানতে চাইলাম, তার পাশাপাশি ইন্ডিয়ার অ্যাপ্রোচটাও কিন্তু একটু জানতে চাইবো তোমার কাছে। ইন্ডিয়ার অ্যাপ্রোচ একদম কিপ থিংস সিম্পল, যেমন যেটা চলছে সেটাই চালাতে চাইবে। খুব সিম্পল থিওরি এখানে আমার মনে হচ্ছে গৌতম গম্ভীরের, কারণ আমরা প্রথম আলোচনা করছিলাম যে এই টিম নিয়ে হয়তো তারা নামবেন না, হয়তো কুলদীপ যাদব খেলবেন, কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে এক টিম কম্বিনেশন, যে টিম কম্বিনেশন আমরা দেখেছি এর আগের ম্যাচগুলো, মানে এই ম্যাচে চেন্নাই টেস্টে যে টিম কম্বিনেশন, সেই টিম কম্বিনেশন কিন্তু আসে ভারতীয় দল। এবং প্রথম দিনই আকাশদীপ দুরন্ত বোলিং করেন, বাংলার আকাশদীপ 2টি উইকেট নেন। আর যেভাবে যারা ব্যাটিং করছে তারা আরও ভালো স্কোর করতে চাইবে, বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মার দিকে চোখ থাকবে। আসলে এই ভারত বাংলাদেশ সিরিজটা কিন্তু ড্রেস রিহার্সাল স্বর্ণালী, কারণ সামনে বর্ডার গাভাস্কার সিরিজ রয়েছে, তাই অবশ্যই তারা কিন্তু একটা চাইবে বড় রান করতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দেখা যাক কি হয়, তবে পজিটিভ অ্যাপ্রোচ, তবে কিপ থিংস সিম্পল ভারতের ক্ষেত্রে বলছি। একদমই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভারত বাংলাদেশ ম্যাচের দিকে তো আলোচনা জারি থাকবেই, বা অবশ্যই নজরও থাকবে যদি তার পাশাপাশি আরো যে একটি খবরের দিকে নজর রাখবো আমরা, যে গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন মুম্বাইয়ের তারকা ক্রিকেটার মুসির খান। সেক্ষেত্রে এখন এই মুহূর্তে কি আপডেট রয়েছে, তার শারীরিক অবস্থা কিরকম রয়েছে? দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে তার ক্লোজ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে গতকাল রাতে তার একটা গাড়ি দুর্ঘটনা হয়। মানে সেই ঋষভ পান্থের যে ঘটনাটা আমরা জানি যে 2022 সালের যে ঘটনাটা হয়েছিল ডিসেম্বর মাসে, সেটারই যেন ফ্ল্যাশব্যাক। বলে রাখি যে আজমগড় থেকে লখনৌতে যাচ্ছিলেন এক্ষেত্রে মুশির খান ইরানি ট্রফি ম্যাচ খেলতে। তার বাবা নৌশাদ খান ছিলেন এবং আরও দুজন ছিলেন। এবং আমি যদি ভুল না হই, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে গিয়ে গাড়ি ধাক্কা খায় এবং গাড়িটা কিন্তু উল্টে যায়। বাকি যারা ছিলেন তারা অবশ্যই অক্ষত রয়েছেন, হ্যাঁ অবশ্যই স্ক্র্যাচেস হয়েছে, তবে এই মুশির খান কিন্তু সাংঘাতিকভাবে আহত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে তাকে লখনৌ হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে যা জানা যাচ্ছে এমসিএ তরফ থেকে, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, তিনি এখন স্টেবল, অর্থাৎ স্থিতিশীল রয়েছেন মুশির খান। এই মুশির খান কিছুদিন আগে দলীপ ট্রফিতে ভারতীয় বি দলের হয়ে 182 রানের ইনিংস খেলেছিলেন। সেই মুশির খান কিন্তু সংকটজনক ছিলেন, তবে এই মুহূর্তে জানিয়ে রাখি ভালো খবর এটাই, তিনি স্থিতিশীল রয়েছেন এবং আগামীকাল সব ঠিক থাকলে তাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে, এমনই কিন্তু চিন্তাভাবনা রয়েছে। তবে যেটা আপডেট সেটা হচ্ছে যে মুশির খান এই মুহূর্তে রেসপন্ড করছেন ভালো এবং স্থিতিশীল এই মুহূর্তে। সেক্ষেত্রে জয়জ্যোতি আরো একটা যে প্রশ্ন সামনে আসছে, যে মুশির খানের যে এই দুর্ঘটনার কবলে পড়লেন মুশির খান, সেক্ষেত্রে কতটা সেই দুর্ঘটনার প্রভাব ফেলতে পারে তার এই ক্রিকেট জীবনে? অবশ্যই একটা প্রভাব তো পড়বেই, কারণ যেটা খবর আসছে, মানে ডক্টর লখনৌয়ের ডক্টর যেটা এক্সামাইন করে যেটা বলেছেন যে 16 সপ্তাহ তিনি কিন্তু মাঠের বাইরে, অর্থাৎ ইরানি ট্রফিটা খেলবেন নাই, মানে কোনো প্রশ্নই নেই খেলার। একই সঙ্গে রঞ্জি ট্রফি 11ই অক্টোবর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি, সেটার ইনিশিয়াল স্টেজেও তিনি থাকছেন না, এটা ধরে নেওয়াই যায়। তাই একটা ধাক্কা অবশ্যই, তবে ঋষভ পান্থ যদি সেই ফিনিক্সের মতো কামব্যাক করতে পারেন তাহলে কেন মুশির খান পারবেন না? আশাবাদী অবশ্যই মুশির খানও কামব্যাক করবেন এবং অবশ্যই মুশির খানের ব্যাট আবারও জ্বলে উঠবে। একদমই জয়জ্যোতি, অবশ্যই আমাদের আলোচনা তো জারি থাকবেই। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে বর্ডার গাভাস্কার যে সিরিজের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং এই প্রসঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল তিনি কি বলেছেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এখানে স্বর্ণালী বলে রাখি যে গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার অত্যন্ত ভালো ক্রিকেটার, আর ম্যাড ম্যাক্স শো আমরা দেখে থাকি। বর্ডার গাভাস্কার সিরিজের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তুমি যেটা বললে বর্ডার গাভাস্কার সিরিজ নিয়ে প্রত্যেকে, মানে এই সিজন বর্ডার গাভাস্কার সিরিজ নিয়ে কিন্তু প্রত্যেকে উত্তেজিত। তার কারণ 1992-তে 5 ম্যাচের বর্ডার গাভাস্কার সিরিজ হয়েছিল, এবং আবারও কিন্তু 1992-এর পর এবার অর্থাৎ 2024-25 মৌসুমে বর্ডার গাভাস্কার সিরিজ 5 ম্যাচের হবে। এবং তিনি যেটা বলছেন, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এই দুজন ট্রাম্প কার্ড হতে চলেছেন। জাদেজা এবং অশ্বিন অত্যন্ত ভাইটাল রোল প্লে করবেন। একই সঙ্গে জসপ্রীত বুমরার কথা বলেছেন, তিনি বলছেন যে এই দুই বোলারকে, অশ্বিন জাদেজা, এই দুই বোলারকে যদি অস্ট্রেলিয়ান ব্যাটাররা ঠিকঠাকভাবে খেলতে পারে তাহলে কিন্তু না জেতার কোনো কারণ নেই অস্ট্রেলিয়া, কারণ বিগত 2টি সিরিজ আমরা দেখেছি অস্ট্রেলিয়া গিয়ে কিন্তু ভারত ডোমিনেট করে। তাই এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্লেন ম্যাক্সওয়েল শুধু নন, আমার কাছে যা খবর যে 5 জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকেও কিন্তু মার্ক করছেন, কারণ যশস্বী জয়সওয়াল আমরা জানি ইংল্যান্ড সিরিজে 2টো ডাবল সেঞ্চুরি করেছেন, তাই সেও কিন্তু ডেঞ্জারাস হতে পারেন সেই অস্ট্রেলিয়া সফরে। তাই এখন থেকেই যেন উত্তেজনার পারদ চড়ছে বর্ডার গাভাস্কার সিরিজের জন্য। আর বলে রাখি কলকাতা টিভির দর্শকদের যে চমক আসছে বর্ডার গাভাস্কার সিরিজও একদম গ্রাউন্ড জিরো রিপোর্টিং দেখবেন, তাই চোখ রাখুন কলকাতা টিভিতে। স্বর্ণালী,
একদমই জয়জ্যোতি, অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবেই। তবে তার পাশাপাশি আরো একটি যে বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যে আজকের এই দিনটি কতটা স্মরণীয়? দেখো সোনালি, আজকের দিনে মজিদ খান, যিনি ইমরান খানের কাজিন, তার জন্ম হয়েছিল 1946-এ। মজিদ খান কেন স্পেশাল বলে রাখি, যে তিনি 18 বছর বয়সে তার টেস্ট অভিষেক হয়, আর 1976-77-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে করাচিতে একটা রেকর্ড করেন। রেকর্ডটা কি? রেকর্ডটা হচ্ছে লাঞ্চের আগে 100 রান করে ফেলেন এই মজিদ খান, এবং তিনি দুর্ধর্ষ স্ট্রোক প্লেয়ার ছিলেন, মিডল অর্ডার ব্যাটার, দুরন্ত শটস খেলতেন। আর এই রেকর্ডটা 42 বছরের ইতিহাসে, পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে কিন্তু প্রথম ছিল। তাই মজিদ খানকে আজকে অবশ্যই স্মরণ করছি, তার জন্মদিন। এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলে রাখি মজিদ খান প্রসঙ্গে। সেহবাগের একটা কথা বলে রাখি, যে এই সেহবাগ, বীরেন্দ্র সেহবাগও কিন্তু এরকম একটা নজির স্থাপন করেছিলেন সেন্ট লুসিয়ায় 2006-তে। তার ঠিক আগের দিন গ্রেগ চ্যাপেল তাকে টেকনিক শেখাচ্ছিলেন। গ্রেগ চ্যাপেল টেকনিক শেখাচ্ছিলেন এবং বীরেন্দ্র সেহবাগ পরিষ্কার বলেছিলেন এই টেকনিক আমার দ্বারা হবে না। তারপর রাহুল দ্রাবিড়, সেই সময়ের অধিনায়ক, তিনি আসেন, তিনি গ্রেগ চ্যাপেলকে বলেন যে সেহবাগের জোনে ছেড়ে দিন, তাকে টেকনিক শেখাতে যাবেন না। পরের দিন টেস্ট ম্যাচের লাঞ্চের আগে 90 নট আউট বীরেন্দ্র সেহবাগ। একদমই, অবশ্যই আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে আলোচনা তো জারি থাকবেই। তবে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর স্টেডিয়াম বুলেটিন নিয়ে। অবশ্যই আমাদের যে আলোচনা চলছে সেই আলোচনায় রয়েছেন আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমি আসবো জয়জ্যোতি দা তোমার কাছে, যে যেমনটা আমি প্রথমেই বলছিলাম, যে আমরা কিন্তু আজ ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও আলোচনা করব। সেক্ষেত্রে আমরা গতকালই দেখেছি ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু হেরেছে, এবং ইতিমধ্যেই গো ব্যাক কার্লোস এই স্লোগানও কিন্তু শোনা যাচ্ছে। সেক্ষেত্রে একেবারে এই মোমেন্টে তুমি যদি এই প্রেক্ষাপটে যদি বিচার করা যায়, তাহলে টিম ইস্ট বেঙ্গল এবং কোচ কার্লোস কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? কি মনে হচ্ছে? দেখো সোনালি, যদি এই মুহূর্তের পারফরমেন্স দেখা যায়, তাহলে হয়তো মনে হবে যে খুব খারাপ পারফরমেন্স, গো ব্যাক স্লোগান চলছে। তবে এর মাঝেও যেটা কার্লোসের বক্তব্য, তিনি কিন্তু পরিষ্কার বলছেন, তিনি মাথা ঠান্ডা রাখছেন। তিনি বলছেন যে ইস্টবেঙ্গল সমর্থকরা আবেগপ্রবণ, এবং খুব স্বাভাবিক যে ম্যাচে যদি তুমি জিততে না পারো, যদি ফলাফল তোমার অনুকূলে না যায়, তাহলে তারা বিক্ষোভ করবে, তারা গো ব্যাক স্লোগান দেবে। কিন্তু এই টিমটা, ইস্টবেঙ্গল টিমটা ভবিষ্যতের জন্য কিন্তু করা হয়েছে। মানে তিনি এই আজকের ম্যাচে কি হলো সেটা ভাবছেন না, তিনি ভাবছেন যে একদম তার দূরদর্শিতা যেটা রয়েছে, যে আগামীতে কি হবে। এবং তিনি এইবারের আইএসএল শুরু হওয়ার আগে যে প্রেস মিটটা করেছিলেন, সেখানে পরিষ্কার বলেছেন যে প্রথম 6টা দলের মধ্যে থাকা হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। তাই আশাবাদী অবশ্যই। কালকে যে ফুটবলারটি দুরন্ত পারফরমেন্স করেন, তার নাম হচ্ছে বোরা। এই ফুটবলারটি ইস্টবেঙ্গলের জার্সিতেই খেলতেন, তিনি হ্যাটট্রিক করেছেন, এবং তিনি দারুণভাবে বলেছেন যে ইস্টবেঙ্গল সমর্থকদের আমি ভীষণভাবে সম্মান করি, যার জন্য আমি উৎসব করিনি, মানে কোনো সেলিব্রেশন করেনি হ্যাটট্রিকের পরেও। তাই তাকেও আমাদের কুর্নিশ। তবে যেটা কথা সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কোচ কার্লোস এই মুহূর্তে একদম ব্যাকফুটে। তবে আশা রাখছি আমরা প্রত্যেকেই তিনি কামব্যাক করবেন, কারণ দল ভালো, আর তিনি নিজেও আশাবাদী যে কামব্যাক তিনি করবেন। একেবারেই জয়জ্যোতি, তার পাশাপাশি আরো একটি যে খবরের দিকে আমরা নজর রাখবো, যে মোহনবাগান এবং বেঙ্গালুরুর ম্যাচ কিন্তু এখন চলছে। একেবারে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে কি আপডেট রয়েছে আমি বলার থেকে আমার মনে হয় আমাদের প্রতিনিধি রয়েছেন, তার থেকেই জেনে নেব। স্বপন পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। স্বপনদা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। স্বপনদা, এই মুহূর্তে কি পরিস্থিতি? ম্যাচে কত মিনিট চলছে? 80 মিনিট অতিক্রান্ত। শুধু খারাপ খবর যে মোহনবাগান এই মুহূর্তে 3-0 গোলে পিছিয়ে আছে। বলা ভালো যে চলতি আইএসএল এ এটা প্রথম হারের মুখ দেখতে যাচ্ছে মোহনবাগান, এবং এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব মুশকিল। তার একটাই কারণ, দেখো, রক্ষণের দুর্বলতা দেখা যাচ্ছে। মানে মোহনবাগান হয়তো প্রথম দুটো ম্যাচে কোনো রকম ভাবে পার পেয়ে গেছে। দেখো, এখন মোহনবাগান কিন্তু 7-8টা গোল খেয়ে গেছে। সুতরাং বুঝে রক্ষণের যে বেয়াবরুটা কিন্তু বারবার বেরিয়ে আসছে। অ্যাটাকিং লাইন ভালো থাকলো, আজ কিন্তু অ্যাটাকিং লাইনও ফ্লপ। দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কিংস কিন্তু কোন রকম সুযোগ তৈরি করতে হয়নি। বারবার কিন্তু বেঙ্গালুরু ডিফেন্সের কাছে আটকে যেতে হয়েছে। তার জন্য কিন্তু 65 মিনিটে পেত্রাতোসকে তুলে জেমি ম্যাকলারেনকে নামিয়েছেন, কিন্তু এখন কিন্তু সেই রকম কার্যকরী ভূমিকা দেখা যায়নি ম্যাকলারেনের। বুঝতে পারছো মোহনবাগান অ্যাটাকিং যা করবে, কিন্তু বেঙ্গালুরু এফসি কিন্তু মাঝ মাঠে মোহনবাগানের অ্যাটাকিং আটকে দিচ্ছে। সুতরাং মানে কম্প্যাক্ট যাকে বলে টিম, সেই কম্প্যাক্ট টিমটা কিন্তু আজকে কিন্তু বেঙ্গালুরু টিমকেই বলা যায়। দেখো, আজকে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী গোল করেছেন পেনাল্টিতে। আইএসএল এ কিন্তু সুনীল ছেত্রীর 64টা গোল হয়ে গেল। সুতরাং বুঝতে পারছো যে অনেক ধন্যবাদ স্বপনদা।
অনেক ধন্যবাদ স্বপনদা। দেখো স্বর্ণালী, এই মুহূর্তে যা অবস্থা, মোহনবাগান এই ম্যাচ হারছে বলাই যায়। আর যথেষ্ট রকম ভাবে কিন্তু ব্যাকফুটে মোহনবাগান, এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে বেঙ্গালুরু কিন্তু শেষের দিকে ছিল গতবার 10 নম্বরে, আর পাঞ্জাব এফসি 8 নম্বরে ছিল। এই দুটি দল এখন কিন্তু টপ করছে, মানে বেঙ্গালুরু 1 নম্বরে এবং অবশ্যই পাঞ্জাব এফসি দ্বিতীয় স্থানে। তাই যেটা বলছিলাম কার্লেসের কথা, যে অবশ্যই কামব্যাক করা সম্ভব। এই দুটো টিম অবশ্যই ইন্সপিরেশন হতে পারে একেবারে। আর একটা শেষ প্রশ্ন করব তোমার কাছে জয়জ্যোতি, যে বাংলার ফুটবলে কি নতুন কোনো আপডেট রয়েছে? অবশ্যই বাংলার ফুটবলে যেটা আপডেট সেটা জানিয়ে রাখি। আজকে আইএফএ তে কোচেস কমিটির মিটিং হয় এবং বাংলা দলের জন্য নতুন কোচ বেছে নেওয়া হয়েছে। আর যিনি নতুন কোচ হয়েছেন তার নাম সঞ্জয় সেন। মোহনবাগানকে আই লিগ জিতিয়েছেন, প্রয়াগ ইউনাইটেডের কোচ ছিলেন, মোহামেডানের কোচ ছিলেন। মোহনবাগানকে যে 2015 সালে জিতেছেন তার একটা বিরাট ভূমিকা কিন্তু রয়েছে। তাই আশা করা যায় বাংলা দলও সেই সুফলটা পাবে সঞ্জয় সেনের হাত ধরে। একদমই জয়জ্যোতি, ধন্যবাদ তোমাকে আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে থাকার জন্য, এবং তার পাশাপাশি অবশ্যই ওয়ানিক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন আজ এ পর্যন্তই। অবশ্যই খেলার খবর তো চলতেই থাকবে, তার পাশাপাশি অন্যান্য খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।